কামারপুকুর মঠে ঢুকতে ঠিক বাঁ দিকেই একটা প্রথম সরু গলি ঢুকছে। সেই গলি দিয়ে ঢুকলেই এখানকার যেগুলো লোকাল মানে দর্শনীয় স্থান সেইগুলো কিন্তু পরপর আপনারা দেখতে পাবেন। এখানে সাইনবোর্ডের মধ্যে সমস্ত দেওয়া আছে এবং এখানে অ্যারো দিয়ে দিয়েছে, মানে সবসময় গাইড নেওয়ারই প্রয়োজন নেই। এই রাস্তাটা ধরে এলাম আমরা, মঠের ঢুকতে বাঁ দিকেই পড়বে। এখান দিয়ে ঢুকে এইভাবে এই যে অ্যারো করে, এই যে এইভাবে অ্যারো করে করে দেওয়াই আছে। নমস্কার, আমি রনিতা আর আপনারা রয়েছেন রনিতাস কর্নারে। আজ আমরাও দেখব আর আপনাদেরও দেখাবো গদাই, অর্থাৎ আমাদের প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমি কামারপুকুর। চলুন প্রথম শুরু করি লাহাবাড়ি দিয়ে। ইনি হচ্ছেন ধর্মদাস লাহা, একজন ধর্মপরায়ণ ব্যক্তি এবং জমিদারও বটে। এইটি হলো লাহাবাবুদের বিষ্ণু মন্দির। জানেন, গ্রামের এই জমিদার লাহাবাবুদের বাড়িতে একবার শ্রাদ্ধ উপলক্ষে এই অঞ্চলেরই পণ্ডিতদের নেমন্ত্রণ করা হয় এবং শুরু হয় খুব তর্ক। অনেক তর্কের কোনোরূপ মীমাংসাই হচ্ছিল না। এমন সময় আমাদের ছোট্ট গদাই পরিচিত এক পণ্ডিতকে সেই মীমাংসার সমাধান জানালো এবং সেই সমাধান শুনে সবাই এক কথায় তা মেনেও নিলেন। কেউ কেউ তো আনন্দে তাকে কোলেও তুলে নিয়েছিলেন। ছোট থেকেই এমনই প্রিয় ছিল আমাদের ছোট্ট গদাই। শিশু গদাই দেখতে এতই সুন্দর ছিল যে গ্রামের সকল মেয়েরা রোজ দেখতে আসতো তাকে। আর একটু আগে আপনাদের দেখালাম ধর্মদাস লাহা, যিনি ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অর্থাৎ ঠাকুরের বাবার পরম বন্ধু ছিলেন। তিনি নিজে সমস্ত খরচা বহন করেছিলেন গদাইয়ের অন্নপ্রাশনের। লাহাবাবুদের এই বিষ্ণু মন্দির যে কতটা প্রাচীন তা এই কারুকার্য দেখলেই পরিষ্কার বোঝা যায়। এই যে সিংহাসনের মাঝে রয়েছেন বিষ্ণুজি বা দামোদরজি। ডান দিকে একটি দরজা যার যাচ্ছে উপরের ঘরে এবং বাঁ দিকের দরজা দিয়ে যাওয়া যায় নিচের ঘরে। বিষ্ণুজির মন্দির থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন লাহাবাবুদের এই দুর্গা মন্দির। প্রতি বছর এই মন্দিরেই দুর্গোৎসব হয়ে থাকতো। এই দুর্গা মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে পাঠশালা। বালক গদাধরকে পাঠশালায় পাঠানো হলেও এখানে তার শিক্ষা খুব বেশি দূর এগোয়নি। বিয়োগ করতে দিলে বালক গদাধর বিষ্ণু মন্দিরে গিয়ে মা কালীর মূর্তি আঁকতেন ও তার ধ্যান করতেন। কখনো কখনো পাঠশালায় না গিয়ে বন্ধুদের সঙ্গে খেলতে চলে যেতেন। পড়াশোনায় অমনোযোগী হলেও দেবদেবীদের স্তোত্র, রামায়ণ, মহাভারত সব ছিল তার মুখস্থ। কিন্তু নামটা মুখস্থ করতে দিলে তার লাগতো শুভঙ্করী ধাঁধা। আর এই পাঠশালার ঠিক বাঁ দিকেই রয়েছে রাস মন্দির। পাঠশালা থেকে একটু এগিয়ে এলেই রয়েছে এই কালী মন্দিরটি। কথামৃতে ঠাকুরের মুখে এই মায়েরও উল্লেখ আছে। এবার আমরা চলে এসেছি পাইনদের বাড়ির সামনে। পাইনদের বাড়ির সামনেই যে নাট্য মন্দির, শিবরাত্রির দিনের যে ঘটনা ঘটেছিল তা আপনাদের অনেকেরই জানা। যাদের জানা নেই তাদের জন্য আরও একবার জানাচ্ছি। একবার শিবরাত্রির সময় সীতানাথ পাইনের বাড়ির সামনের শিব মন্দিরে যাত্রাপালার ব্যবস্থা হয়। সন্ধ্যার সময় খবর পাওয়া গেল যার শিব সাজার কথা ছিল সে অসুস্থ। দলের প্রধান বললেন, শিব সাজার লোক পেলে তবেই যাত্রা হবে, না হলে হবে না।
তখন সবাই ঠিক করলো গদাই অনেক শিবের গান জানে আর দেখতেও সুন্দর লাগবে, তাই গদাইকেই শিব সাজানো হবে। সবাই মিলে বলাতে গদাই রাজিও হলো। গদাই শিব সেজে বসে শিবের কথা ভাবছিলেন। এমন সময় তার ডাক পড়ল। বন্ধুদের ডাকে আস্তে আস্তে মঞ্চেও উঠলেন, কিন্তু স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন। শিব সাজে গদাধরকে দেখে সবাই মুগ্ধ। মেয়েরা উলুধ্বনি দিল, শাঁখ বাজালো। গদাই একইভাবে দাঁড়িয়ে এবং দু চোখ বেয়ে জল পড়তে লাগলো। একই অবস্থায় কিছুক্ষণ থাকার পর যাত্রাপালা বন্ধ হয়ে গেল এবং গদাধরকে বাড়ি দিয়ে আসা হলো। এবারে আমরা এসেছি ধনীমাতার বাড়িতে, যেখানে এখন এই মন্দির প্রতিষ্ঠিত। ধনীমাতা ছিলেন চন্দ্রামণি দেবীর সহচরী। চন্দ্রামণি দেবী যখন প্রসব যন্ত্রণা শুরু হয় তখন এই ধনীমাতাই তাকে ঢেকিশালে নিয়ে গিয়ে শুইয়ে দেন এবং সেইখানেই জন্ম হয় দেবশিশু গদাইয়ের। জন্মানোর পরই গদাই ধান সিদ্ধ করার উনুনের মধ্যে গড়িয়ে যান। তখন এই ধনীমাতাই ছাই মাখা দেবশিশুকে প্রথম দেখেন ও কোলে তুলে নেন। শুধু তাই নয়, গদাধরের উপনয়নের পর প্রথম ভিক্ষাও দিয়েছিলেন এই ধনীমাতাই, অর্থাৎ ইনি গদাইয়ের ভিক্ষে মা। এখন আমরা রয়েছি গোপেশ্বর শিব মন্দিরের সামনে। এই গোপেশ্বর শিব মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেখান দিয়ে গেলেই দেখতে পাবো কামারপুকুর। এই হচ্ছে কামারপুকুর। ধনীমাতার কোনো পূর্বপুরুষ অর্থাৎ কামারদের হাতে এই পুকুর খনন হয় বলেই এই পুকুরের নাম কামারপুকুর, আর এই কামারপুকুর নাম থেকেই এই গ্রামেরও নাম কামারপুকুর। কামারপুকুর মঠের গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে হালদার পুকুর। এটা আমরা সকলেই কম বেশি জানি। এই হালদার পুকুরের সামনে এলে সবারই একটু বসতে ইচ্ছে করে, তাই আমরাও কিছুক্ষণ বসে চললাম চিনু শাঁখারির বাড়ির দিকে। কামারপুকুর মঠ থেকে একটু এগিয়ে এলেই আপনারা দেখতে পাবেন এই চিনু শাঁখারির বাড়ি ও গদাধর বিদ্যালয়। চলুন আস্তে আস্তে একটু ভেতরে যাই এবং ঠাকুর মাকে প্রণাম করে আসি। চিনু শাঁখারির বাড়ির ঠিক পাশ দিয়েই যে রাস্তাটি চলে গেছে সেখানে কিছুটা এগিয়ে গেলেই কিন্তু ভেতরে মন্দির রয়েছে। এই গেটটি সবসময়ই বন্ধ থাকে, তাই আপনারা এই যে পাশের রাস্তাটা দিয়ে সোজা একটু এগিয়ে যাবেন, তাহলেই বাঁ দিকে দেখতে পাবেন আরেকটি গেট রয়েছে। এই হচ্ছে সেই গেটটি। এই গেটটি কিন্তু সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকে। গেট থেকে ঢুকে ডান দিকে পড়বে প্রেয়ার হল। এই যে তুলসী মঞ্চটি দেখছেন এটি কিন্তু অনেক পুরনো, অর্থাৎ চিনু শাঁখারির বাড়ির তখনকারই তুলসী মঞ্চ। তুলসী মঞ্চের ঠিক ডান দিকেই রয়েছে প্রেয়ার হল, অর্থাৎ ঠাকুর মা স্বামীজির এখানেই মন্দির রয়েছে।
তোর এখানে পড়িস? কোন ক্লাসে পড়িস তুই? আমি একটু সেন্টারে পড়াই। তুমি কিসে পড়ো? সেন্টারে বলো, তুমি কিসে পড়ো? বলো সেন্টারে বলো। আর তুমি কিসে পড়ো? টুয়েলভ। কখন স্কুল কখন আসো? সকালে সকালে 7টার সময়। আর কখন ছুটি হয়? 9টার সময়। এখানে স্কুলে কি মহারাজরা পড়ান না এমনি টিচাররা পড়ান? টিচার এমনি টিচার আছে। এখন কি ছুটি না স্কুল চলছে? চলছে। ছোট্ট খুদেগুলোকে একটু মিষ্টি মুখ করিয়ে আমরা আস্তে আস্তে এবার চলে যাব মঠে, কারণ ঠাকুরের আরতির সময় হয়ে আসছে। আরতি দেখে আজকে আমরা আবার জয়রামবাটি ফিরে যাব। কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।